শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তীব্র গরমের আগুনে রীতিমতো পুড়ছে দেশ। তাপপ্রবাহের মাত্রা আজ আরও বেড়েছে। হিট অ্যালার্টের মধ্যে চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা উঠেছে 43 ডিগ্রিতে, যা এই মৌসুমের সর্বোচ্চ। আবহাওয়া অধিদপ্তরের হিসেবে স্থায়িত্বের বিচারে এবারের তাপপ্রবাহ ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে। তাপপ্রবাহের কারণে দেশের অধিকাংশ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। হাইকোর্ট প্রথমে সব শিক্ষা প্রতিষ্ঠান ২রা মে পর্যন্ত বন্ধের নির্দেশ দেন। পরে ২৭ জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের সব প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যাত্রা শুরুর 10 মাসে সরকারের সর্বজনীন পেনশনে স্কিম যুক্ত হয়েছে 1 লাখ মানুষ। আগামী জুলাই থেকে দেশের সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের স্কিমে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আজ এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এবার বিস্তারিত সংবাদ। দেশের অধিকাংশ স্থানে চলমান তাপপ্রবাহের মাত্রা আজ সোমবার আরও বেড়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে আগামী ২রা মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে নির্দিষ্ট কিছু এলাকায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে শুধু আগামীকাল। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। 29 বছর পর এত তাপমাত্রার অভিজ্ঞতা পেল এই জেলাবাসী। সর্বশেষ 1995 সালের 25 এপ্রিল চুয়াডাঙ্গায় এমন তাপমাত্রা উঠেছিল। এছাড়া যশোরে 42.8 ডিগ্রি সেলসিয়াস, পাবনায় 42.5 ডিগ্রি সেলসিয়াস আর রাজশাহীতে 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে। আবহাওয়া বিজ্ঞানের ভাষায় তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়ালে তা অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। সে হিসেবে এই জেলাগুলোতে এখন বইছে অতি তীব্র তাপপ্রবাহ। তবে রাজধানীতে বইছে তীব্র তাপপ্রবাহ। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে ২রা মে থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে, তখন কমে আসবে তাপমাত্রা। ২ তারিখের পর থেকে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাতের ঘনঘটা বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাত হলে এই যে বিদ্যমান তাপপ্রবাহের যে ঊর্ধ্বগতি সেটা বহুলাংশে কমে যাবে। রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কম থাকবে। এই সব অঞ্চলে অর্থাৎ পশ্চিমাঞ্চলের কোথাও না কোথাও তাপমাত্রা একটু ঊর্ধ্বগতি থাকবে, এমনকি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এই তাপপ্রবাহে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বৃহস্পতিবার পর্যন্ত হাইকোর্ট প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। গরমে শিক্ষক সহ কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়ে গণমাধ্যমে আসা বিভিন্ন প্রতিবেদন নজরে আনা হলে শুনানি নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে এই আদেশ দেন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসি আছে, যেসব হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এ লেভেল, ও লেভেল এবং পাবলিক পরীক্ষা এর আওতামুক্ত থাকবে, এই আদেশে আওতামুক্ত থাকবে। এদিকে বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামী ২রা মে বৃহস্পতিবার পর্যন্ত সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুধু আগামীকাল পর্যন্ত খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলা, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তবে শিক্ষামন্ত্রী এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানিয়েছেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। সুমোটো কিছু কিছু বিষয়ে অনেক সময় নির্দেশনা দেওয়া, আদেশ দেওয়ার সেটা এখতিয়ার আছে, সেটা সংবিধান স্বীকৃত। তবে যেখানে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেখানে সাংবিধানিক একটা এখতিয়ার আছে, সেখানে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা সেটা অবশ্যই তার উপরের আদালতে আমরা অ্যাপিলেট ডিভিশনে সেটা নিয়ে যাব। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের এক এক স্থানে তাপমাত্রা এক এক রকম, কোথাও অনেক তীব্র, কোথাও কোথাও সহনীয় পর্যায়ে। ভারত থেকে আসা লু হাওয়া এবং সূর্যের সরাসরি কিরণের কারণে 25 জেলায় তৈরি হয়েছে তীব্র তাপপ্রবাহ। নুরুন নাহার উইলি রিপোর্ট। ঢাকা, রংপুর আর রাজশাহী বিভাগের অনেক জায়গাতে আর পুরো খুলনা অঞ্চল জুড়ে তাপপ্রবাহ চলছে 1 এপ্রিল থেকে। জারি হয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়া অধিদপ্তর বলছে গত 76 বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহের স্থায়িত্ব। বাংলাদেশের সব স্থানে তাপমাত্রার অবস্থা এক নয়। মূলত পশ্চিমাঞ্চলে তাপমাত্রা সবথেকে বেশি। দেশের 25টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে অতি তাপপ্রবাহ। তবে দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে তাপের অনুভূতি কম। আবহাওয়া অধিদপ্তরের কাছে প্রশ্ন ছিল, এক এক অঞ্চলে এক এক রকম তাপমাত্রা হওয়ার কারণ কি? দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিম পাশে অবস্থিত এবং এর তাপমাত্রা বাংলাদেশের চেয়ে সবসময় একটু বেশি থাকে। উত্তর উত্তর পশ্চিম দিক থেকে যে উষ্ণ বায়ু বা লু হাওয়া এই গেটওয়ে অর্থাৎ চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, সাতক্ষীরা এইসব অঞ্চল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। বাংলাদেশের বাতাস এমনি উত্তপ্ত আছে, পাশাপাশি লু হাওয়ার সাথে সংমিশ্রণ হয়ে এই পশ্চিম অঞ্চলটা একটু উষ্ণ করে তোলে আরো। পার্শ্ববর্তী দেশ থেকে ভেসে আসা লু হাওয়াই একমাত্র কারণ নয়। এপ্রিল মাসে বাংলাদেশের আকাশ থাকে মেঘমুক্ত, তাই ভূমিতে সূর্যের কিরণ পড়ে সরাসরি, যেখান থেকে সৃষ্টি হয় তাপের। মেঘমুক্ত আকাশ এবং বাতাসের গতিবেগ যদি কম থাকে এবং পশ্চিম দিক থেকে লু হাওয়ার যদি অনুপ্রবেশ ঘটে এবং আমাদের পশ্চিম অঞ্চলে যে তাপপ্রবাহ আছে তা যদি অব্যাহত থাকে, তাহলে এই যে বিদ্যমান তাপপ্রবাহ সে ক্রমশ আরও উষ্ণ হয়ে আমাদের অস্বস্তি বোধকে ক্রমান্বয়ে বৃদ্ধি করে দিতে পারে। এপ্রিল উষ্ণতম মাস হলেও আবহাওয়ার চরিত্র অনুযায়ী এই মাসে থাকে কালবৈশাখীর প্রভাব, তাই তাপমাত্রা কমে আসে। কিন্তু চলতি বছর এপ্রিল মাসে কালবৈশাখী ঝড়ের দেখা মিলেছে মাত্র একবার। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের সমুদ্র স্রোত এবং অ্যাটমসফিয়ারিক প্যাটার্ন, সারফেস লেভেল এবং আপার লেভেলে তার বৈশিষ্ট্যের পরিবর্তন এসেছে এবং এই সব পরিবর্তনের ফলে চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেমের কবে তৈরি হবে, কোথায় তৈরি হবে তারও ব্যত্যয় ঘটেছে। আবহাওয়াবিদরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার এই চরম ভাবাপন্ন অবস্থা তৈরি হয়েছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:30টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত বুধবার থাইল্যান্ডে যান শেখ হাসিনা। এই সফরকে দুই দেশের সম্পর্কের একটি মাইল ফলক হিসেবে অভিহিত করেন দুই প্রধানমন্ত্রী। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সংক্রান্ত সম্মতিপত্র সহ সফরে ঢাকা এবং ব্যাংককের মধ্যে 5টি নথি সই হয়। সরকারের সর্বজনীন পেনশন স্কিমে 1 লাখ মানুষ যুক্ত হয়েছে। যাত্রা শুরুর 10 মাস পর এই মাইলফলক অর্জন করল জাতীয় পেনশন কর্তৃপক্ষ। আজ সংস্থাটির পক্ষ থেকে সংবাদ বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে, যেখানে বলা হয় প্রাথমিকভাবে মোট 4টি স্কিমের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে প্রত্যয় নামের আরও একটি স্কিম চালু করা হয়। এই স্কিমের আওতায় দেশের সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা যুক্ত হতে পারবেন। আগামী 1 জুলাই থেকে ওইসব প্রতিষ্ঠানের চাকুরিজীবীদের প্রত্যয় স্কিমে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পেনশন স্কিমে জমা হওয়া অর্থ থেকে 42 কোটি টাকা এরই মধ্যে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করা না গেলে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা টিকিয়ে রাখা যাবে না। তাই দ্রুত দেশের ব্যাংকিং এবং আর্থিক খাতে সংস্কারের তাগিদ দিয়েছে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। আজ রাজধানীতে
মেট্রোপলিটন চেম্বারের সভায় সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এসব কথা বলেন। জানান, সংস্কার কার্যক্রমে সরকারকে সব ধরনের সহায়তা দেবে এডিবি। এশীয় উন্নয়ন ব্যাংক, সংক্ষেপে এডিবি, বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগীদের একটি। ৭৫টি ঋণ আর 4টি অনুদান মিলিয়ে বর্তমানে এডিবি সহায়তায় $1,300 কোটি প্রকল্প চলমান আছে দেশে, যেখানে স্বাস্থ্য ও শিক্ষার উদ্যোগ যেমন আছে তেমনি আছে বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও। সামনের দিনে যা আরও এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার। We need further capacity building there. You are working on it. I think ADB might be one of the institutions which can persuade the government that some private sector engagement is required. শুধু আর্থিক সহায়তা নয়, দেশের অর্থনীতির চলমান ঝুঁকি মোকাবেলায় অর্থনৈতিক কাঠামো সংস্কারেও সরকারকে সহযোগিতা করতে চায় এডিবি। মেট্রোপলিটন চেম্বারের এই মধ্যাহ্নভোজ সভায় সংস্থাটির আবাসিক পরিচালক জানান, বিনিয়োগ বাড়াতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দিতে হবে, আর সেজন্য সবার আগে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। Governance in banking sector we can improve. There's one of significant economic governance. It is govern your heart. I think the banking sector is the heart of the economy. If you govern your heart well, you'll be stay healthy and strong. So in that context, I think that is the place to start. সেই সঙ্গে সরকারের আয় বাড়াতে রাজস্ব খাতে বড় ধরনের সংস্কারের তাগিদও এসেছে এডিবির পক্ষ থেকে। বলা হয়, উৎপাদন বাড়াতে বেসরকারি খাতে সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই, তবে সেজন্য শ্রমিকের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নের তাগিদও দিয়েছে এডিবি কান্ট্রি ডিরেক্টর। I think good governance in revenue side of the government. We mentioned about the NBR. I think we work all with the NBR because we recognize it's important. We are coming from low base. There are many ways the revenue can be increased, and hopefully that can be done rather quickly down the line in the future. অনুষ্ঠানে জানানো হয়, গেল প্রায় 1 দশক ধরে প্রতি বছর বাংলাদেশকে গড়ে $200 কোটি মতো আর্থিক সহায়তা দিচ্ছে এডিবি, যা তাদের ঋণ গ্রহীতা দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। ফাতিমাতুজ জোহরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। মেহেরপুর জেনারেল হাসপাতাল নামে 250 শয্যার নতুন ভবন উদ্বোধন হলেও হস্তান্তর না হওয়ায় ভোগান্তি। আবার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আগামী প্রজন্ম যেন মাথা উঁচু করে দেশের কথা বলতে পারে সে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে এর 35 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় কাজ করা অতি জরুরি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীর উন্নয়নে এগিয়ে আসার তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটি পাকা পুলের অভাবে মানুষের জীবন কতটা ঝুঁকির মুখে পড়তে পারে তা উঠে এসেছে মাছরাঙার ক্যামেরায়। প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ছে মানুষ। স্থানীয় সরকার ও নির্বাচিত জনপ্রতিনিধিরা আন্তরিক হলেই দূর হতে পারে মিরপুর 10 নম্বরের বাসিন্দাদের দুর্ভোগ। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন। ভাগ্য ভালো, কারোরই বড় ধরনের আঘাত লাগেনি। সরু এই পুল পার হতে হয় জীবন বাজি রেখে, যেখানে সামান্য অসতর্ক হলেই বিপদ। স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই এমন দুর্ঘটনা ঘটে এখানে। কালকে একটা বাচ্চা পড়ে গেছিল, আমরা ডাইনা উঠাইছি, বাচ্চা ভাইসে যেতে লইছিল তো নাইমা উড়ানো হয়েছে। এরকম ডেইলি এই সমস্যাগুলো আমরা সম্মুখীন হয়। যেই স্পিড পানির এখানে পড়লে চলে যাবো অন্য জায়গায় সেকেন্ডের ভিতরেই। ঢাকার মিরপুর 10 নম্বরের ডি ব্লক এলাকার এভিনিউ 1/1 রাস্তার মাঝ দিয়ে চলে গেছে পয়বর্জ্যের প্রশস্ত উন্মুক্ত ড্রেন। চলাচলের সুবিধায় স্থানীয় বাড়ির মালিকরা নিজেদের খরচে প্রথমে বাঁশ দিয়ে পরে লোহার পাত দিয়ে এই পুল বানিয়েছেন। কাউন্সিলর আহে কত সাফ করে হই হাল্লা করে দরমার করে কত পরিষ্কার করে আইতে চলে যা, মেয়র আছে আইতে দেখে চলে যা। হারি শুনে আজকে 20 বছর ধরে শুনতে ড্রেন হবে, এটা ড্রেন হবে, উপর রাস্তা হবে, কালভার্ট হবে, কই কিছুই না। এত মানুষের যাওয়া আসে এখানে, ঠিক আছে। এটা যদি আমাদের উদ্বোধন লোকদের দৃষ্টি আকর্ষণ না করে, ঠিক আছে, তাহলে তো আমরা সাধারণ যাবো কই। রাস্তার তুলনায় পুল সরু, তাই সব সময় লেগে থাকে যানজট। তখনই ঘটে বেশি দুর্ঘটনা। 2টা রিক্সা গেলে একটা মানুষ যেতে পারে না, 2টা রিক্সা কেন একবারে যেতে পারে না, ওইদিকে জাম বাজায় নাহলে ওইদিকে জাম বাজায়। ঢাকা উত্তর সিটির 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পেছন দিয়ে বয়ে গেছে পয়বর্জ্যের এই ড্রেন।
কার্যালয়ের প্রায় 100 গজ পেছনেই ঝুঁকিপূর্ণ লোহার পুল, রেলিং সহ পাকা পুল তৈরি হয়নি এখনো। নগর ভবন থেকে জানানো হয়েছে ভিজিট করে করে যে যে এলাকায় আমার কাজ করা প্রয়োজন সেই এলাকার লিস্ট করে আমাদের নগর ভবনে পাঠানোর জন্য, এবং পরবর্তীতে এই কাজগুলো সফলভাবে করা হবে। আমরা ভিজিট করে এস্টিমেট করে আমরা এই কার্যক্রম করার জন্য উদ্যোগ নেব। স্থানীয় কাউন্সিলর এবং সংসদ সদস্য 1.5 যুগেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। এলাকাবাসী বলছেন, জনপ্রতিনিধিরা একটু আন্তরিক হলে দূর হবে তাদের সমস্যা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54 ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। দুপুরে গুলশান নগর ভবনে ই-ট্র্যাকার কার্যক্রমের সফলতা উদযাপন বিষয়ক এক অনুষ্ঠানে এই কথা জানান মেয়র। বলেন, শহরের টিকা বঞ্চিত এবং যোগাযোগ বিচ্ছিন্ন সব শিশুকে টিকার আওতায় আনার প্রকল্পই ই-ট্র্যাকার। ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি ক্লিনিক তৈরি হলে এই কার্যক্রম আরও জোরদার হবে বলেও জানান মেয়র আতিক। মেয়র জানান, চলমান তাপপ্রবাহে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 35,000 রিকশা চালককে বিনামূল্যে ছাতা, পানির বোতল এবং খাওয়ার স্যালাইন দেওয়া হবে। মেহেরপুর জেনারেল হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করা হলেও বাস্তবে সেখানে চলছে পূর্বের 100 শয্যা ভিত্তিক সেবা কার্যক্রম। উদ্বোধনের 5 মাস পেরিয়ে গেলেও হস্তান্তর না হওয়ায় চালু হয়নি নতুন ভবনের কার্যক্রম। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন চিকিৎসক এবং সেবাগ্রহীতারা। মেহেরপুর সংবাদদাতার পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। 2011 সালে 100 শয্যা থেকে 250তে উন্নীত করা হয় মেহেরপুর জেনারেল হাসপাতাল। এজন্য নির্মাণ করা হয় 6 তলা নতুন ভবন। গেল বছর 12 নভেম্বর উদ্বোধন করা হয় সেটি। তবে 5 মাস পেরিয়ে গেলেও ভবন হস্তান্তর না হওয়ায় সেখানে স্থানান্তর করা যায়নি সেবা কার্যক্রম। এছাড়া 250 শয্যার হাসপাতাল পরিচালনার জন্য জনবলও নিয়োগ দেওয়া হয়নি। চলমান তাপপ্রবাহে অন্যান্য সময়ের চেয়ে হাসপাতালে রোগী বেড়েছে 3 থেকে 4 গুণ। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। পুরাতন হসপিটালে তো অনেকে সিট পেয়েছে, অনেকে সেটা বাইরের সিটে আছে, অনেক সিটে পাইছি না। আমি ভিতরে বেড না পাওয়ায় বাইরের বেডে আসি। নতুন বিল্ডিংটা উদ্বোধন হলে হয়তো এই সমস্যাটা হবে না। বিল্ডিংটা সম্পন্ন হয়েছে, কিন্তু যে এটা হস্তান্তর করা বা তার টোটাল ইনস্ট্রুমেন্ট, এটা কিন্তু কার্যক্রম ক্ষমতা এখনো সম্পন্ন হয়নি। হাসপাতালে আসবাবপত্রের অভাব এবং ঠিকাদারের অবহেলা সহ নানা জটিলতায় হস্তান্তর হয়নি ভবনটি, বলছেন গণপূর্তের কর্মকর্তারা। জুনের আগেই তা হস্তান্তর করা সম্ভব হবে বলে জানিয়েছেন তারা। মেডিকেল গ্যাস, এক্সটার্নাল ইলেকট্রিফিকেশন এবং লিফট, এগুলো যেহেতু পরে দরপত্র আহ্বান করা হয়েছে এবং কাজগুলো শেষ না হওয়াতে প্রথম 6 তলা আমরা করতে পারি নাই। কিন্তু 2023-এর জুনে আমরা এক্সটার্নাল ইলেকট্রিফিকেশন এবং ওই মেডিকেল গ্যাসের কাজ শেষ করছি, এবং এই ডিসেম্বরের মধ্যে 2023-এর ডিসেম্বরের মধ্যে আমরা লিফটের কাজও শেষ করেছি। 6 তলা পর্যন্ত এখন আমরা যে কোনো মুহূর্তে আমরা হ্যান্ডওভার দিতে পারি। 2019 সালে শুরু হওয়া মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয় 72 কোটি 50 লাখ টাকা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। মৌলবাদ ও জঙ্গিবাদ মুক্ত নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতিকে স্বাগত জানাতে চায় বুয়েট শিক্ষার্থীদের এক অংশ, নিরাপত্তার দাবি। আবার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। মৌলবাদ ও জঙ্গিবাদ মুক্ত নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতিকে স্বাগত জানাতে চান বুয়েট শিক্ষার্থীদের এক অংশ। নিরাপদ ক্যাম্পাস সহ শিক্ষার্থীদের নিরাপত্তারও দাবি জানান তারা। আজ বিকেলে বুয়েট শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত দাবি দেওয়া সমাধানের যথাযথ কোনো পদক্ষেপ না দেখায় তারা আজকে সংবাদ সম্মেলন করছেন। পর্দার আড়ালে থেকে বুয়েটে যারা অপরাজনীতি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এই শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতির যে বিষয়টি, সেটি কোর্টের একটি আদেশ হয়েছে, যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা কোর্টের সাথে দেখছে।
সো সেখানে আমাদের কথা বলার কিছু নেই। যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মনে করে যে নিয়মতান্ত্রিক ছাত্রছাত্রী এখানে থাকবে এবং কোর্টের আদেশ অনুযায়ী যদি চলে, সংবিধানের আদেশ অনুযায়ী যদি চলে, তাহলে সেখানে আমাদের কোনো মতামত নেই। কিন্তু আমরা পর্দার আড়ালের যে রাজনীতিটা এতদিন ধরে বইটা চলে আসে, আমরা সেটার পতন চাই। আমরা চাই না পর্দার আড়ালে কোনো রাজনীতি চলবে। চলবে না তো নিয়মতান্ত্রিক রাজনীতি যদি বইটা আসে, অবশ্যই সেটা নিয়মতান্ত্রিক রাজনীতি মানে নিয়মতান্ত্রিকই হতে হবে। সেখানে অপরাজনীতি কিংবা পাওয়ার যদি পলিটিক্স আসে, সেটার তীব্র বিরোধিতা করি আমরা। যদি পলিটিক্স আসে, যদি নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি হয়, তবে তার সাথে আমাদের সহমত আছে। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। হিট অ্যালার্টের মধ্যে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 43 ডিগ্রিতে। স্থায়িত্বের হিসেবে এবার তাপপ্রবাহ ভেঙেছে 76 বছরের রেকর্ড। হাইকোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় এবং 27 জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ ঘোষণা। সর্বজনীন পেনশনের স্কিম যুক্ত হলো 1 লাখ মানুষ। জুলাই থেকে বাধ্যতামূলকভাবে যুক্ত হবে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সবাই। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।